গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 12 জুন 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের সকালবেলা 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরে 7টার সময় তোমাদের আজকে টপিক নাম্বার 52 হবে। এটা তোমাদের টপিকটা চেঞ্জ করা হয়নি, এটা আগের দিনেরই টপিক রয়েছে। আজকেও তোমাদের একটা নতুন টপিক হবে 7টার সময়, কে স্টাডি, আমাদের সেকেন্ড চ্যানেলে। 8:30টার সময় আজকে ম্যাথের প্র্যাকটিস ক্লাস। 10টার সময় তোমাদের আমি যে নতুন ক্যাবিনেট মিনিস্টারের যে লিস্ট সেটা নিয়ে আজকে তোমাদের ক্লাস করাবো। 11টার সময় তোমাদের আজকে ইংলিশ ক্লাস অফ থাকছে। 6টার সময় আর 7টার সময় তোমাদের যেরকম ক্লাস হয় সেরকম তোমাদের ক্লাস কন্টিনিউ হবে। টেলিগ্রাম চ্যানেলে সব লিঙ্ক দেওয়া থাকবে, কখন কোন ক্লাস কি হচ্ছে না হচ্ছে তোমরা ওখান থেকেই সব ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের 2024 লোকসভা নির্বাচনে একটি অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলাকে। কি বলেছে? 2024 লোকসভা নির্বাচনে একটি অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা আমাদের প্রিয়াঙ্কা জারকিহোলি। প্রিয়াঙ্কা জারকিহোলি ভারতের জাতীয় কংগ্রেসের টিকিটে কর্ণাটকের চিক্কোডি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই প্রিয়াঙ্কা জারকিহোলি বর্তমান এমপি আন্না সাহেব জোলের বিরুদ্ধে 1,20,000-এরও বেশি ভোট নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। এই জয়ের মাধ্যমে প্রিয়াঙ্কা প্রথম উপজাতি মহিলা হয়েছেন যিনি সাধারণ ক্যাটাগরির সংসদীয় আসনে নির্বাচনে জয়ী হয়েছেন। তারপরে চলে আসবো, বিশ্বের সবচেয়ে আখরোট উৎপাদনকারী দেশ কোনটা? সবচেয়ে বেশি আখরোট উৎপাদনকারী দেশ বিশ্বের হচ্ছে তোমার চীন। 5টা যদি শীর্ষ আখরোট উৎপাদনকারী দেশ আমরা দেখি তাহলে প্রথমে চীন রয়েছে, তারপরে যুক্তরাষ্ট্র, তারপরে চিলি, তারপরে ইরান, আর তারপরে ইউক্রেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা যদি আমাদের থেকে মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কালেক্ট করতে চাও সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক রয়েছে। ডেসক্রিপশন বক্সে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, ওখান থেকেই তোমরা এগুলো কালেক্ট করতে পারবে। এছাড়া আমাদের সাথে তোমরা যদি WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে চাও অথবা পরিবর্তন ব্যাচ, যেটা তোমাদের পুলিশের জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, এটাতে জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে অর্থাৎ 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আর দেখবে আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিলে এখানকার ডেমো ক্লাস, ডেমো PDF এগুলো সবকটা দেখতে পারবে। থার্ড কোয়েশ্চেন আজকে আমাদের যেটা রয়েছে 2024 সালের, ঠিক আছে, লোকসভা নির্বাচনে নিচের কোন প্রার্থী সবচেয়ে কম ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন? সবচেয়ে কম ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হচ্ছেন রবীন্দ্র দত্তরাম ভাইকার। শিবসেনা প্রার্থী রবীন্দ্র দত্তরাম ভাইকার মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা আসনে মাত্র 48 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তো রবীন্দ্র দত্তরাম শিবসেনা ইউভিটি প্রার্থী অমল গজানন কীর্তিকারকে পরাজিত করেছেন। ভাইকার মোট ভোট পেয়েছেন 4,52,644টা আর কীর্তিকর ভোট পেয়েছেন 4,52,596টা। তারপরে নরেন্দ্র মোদী ছাড়াও সংবিধান জারি হওয়ার পর টানা 3বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? নরেন্দ্র মোদী তো আমাদের 3বার প্রধানমন্ত্রী হলেন, কিন্তু ভারতের সংবিধান জারি হওয়ার পর এরকম 3বার প্রধানমন্ত্রী এর আগে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 9 জুন 2024 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা নরেন্দ্র দামোদর দাস মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর পর তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান কার্যকর হওয়ার পর 4বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড কার রয়েছে? ইন্দিরা গান্ধী। তিনি 1966 থেকে 69 পর্যন্ত একবার ছিলেন, 1969 থেকে 71 পর্যন্ত একবার ছিলেন, 1971 থেকে 77 পর্যন্ত একবার ছিলেন এবং 1980 থেকে 84 সাল পর্যন্ত একবার ছিলেন। তারপরে কে ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করে? প্রধানমন্ত্রীদের নিয়োগ করে কে? সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং শপথ বাক্য পাঠ করান। পণ্ডিত নেহেরু 15 অগস্ট 1947 ভারতের স্বাধীনতা লাভের সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথম লোকসভা নির্বাচন 1951-52 অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে পণ্ডিত নেহেরু
1952 সালে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের কাছে শপথ গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় লোকসভায় মানে 1957 থেকে 62 কংগ্রেস পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর 1957 সালে আবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছিলেন। কংগ্রেস পার্টি তৃতীয় লোকসভায় 1962 থেকে 67-এ তখনও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরে 1962 সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন, মানে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু। 16তম লোকসভায় 2014 থেকে 19 তার ভারতের জনতা পার্টি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে এনডিএতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আমাদের নরেন্দ্র মোদী 2014 সালে 15তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। প্রথম নরেন্দ্র মোদীর ফার্স্ট টার্ম। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে ভারতের 15তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতাসীন জোট এনডিএ 17তম লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে তখন শপথ বাক্য পাঠ করেছিলেন। আর 18তম লোকসভায় নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রধানমন্ত্রী তার 71 সদস্যের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বা জানানো হয়েছিল। যেমন মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ মুইজ্জু, তারপরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, সেসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, এরা কিন্তু সবাই উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রিত ছিলেন, এদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নরেন্দ্র মোদী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের, রাজনাথ সিং উত্তরপ্রদেশের, মনোহরলাল খাট্টার হরিয়ানা, সর্বানন্দ সোনোয়াল আসামের, জিতন রাম মাঞ্ঝি বিহার, এইচ.ডি. কুমারস্বামী কর্ণাটক। কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য সর্বকনিষ্ঠ তেলেগু দেশম পার্টির কে রামমোহন রেড্ডি ভারতের ক্যাবিনেট মন্ত্রী হওয়া সর্বকনিষ্ঠ হয়েছেন। 36 বছর বয়সী এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম কেন্দ্র থেকে 3বার সংসদ সদস্য হলেন ইনি। কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য সবথেকে বয়স্ক হচ্ছেন আমাদের জিতন রাম মাঝি, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং হিন্দুরান আওয়ামী মোর্চার নেতা ছিলেন। সবচেয়ে বয়স্ক সদস্য যিনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। 79 বছর বয়সী জিতন রাম মাঝি বিহারের গয়া আসন থেকে প্রথমবারের মতো 2024 লোকসভা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদের মন্ত্রী পরিষদে কতজন মহিলাকে অন্তর্ভুক্ত করেছে বা কতজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যদি বলা হয় তোমরা বলবে 7 জন। তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী নির্মলা সীতারামন। 2 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাবিনেট মন্ত্রী অন্নপূর্ণা দেবী বিজেপিরই। মধ্যপ্রদেশের রাজ্যমন্ত্রী সাবিত্রী ঠাকুর, যিনি একজন আদিবাসী নেত্রী। গুজরাটের রাজ্যমন্ত্রী নিমুবেন বামভানিয়া। মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী রক্ষা খাটসে। কর্ণাটকের রাজ্যমন্ত্রী শোভা করন্দলাজে। আর রাজ্যের মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উত্তরপ্রদেশ থেকে। কেমন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে গঠিত কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে কোন রাজ্যের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশে 11 জন মন্ত্রী রয়েছেন, তারপরে বিহারের 8 জন আর গুজরাটে 6 জন মন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে গঠিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে রাজস্থানের কতজন সংসদ সদস্যকে মন্ত্রী করা হয়েছে? 4 জন মোট সদস্যকে মন্ত্রী করা হয়েছে। ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন মেঘওয়াল এবং ভাগীরথ চৌধুরী। তারপরে 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্ট ভারতের জন্য একমাত্র স্বর্ণপদক কে জিতেছে? 2024-এর আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্টে ভারতের জন্য একমাত্র স্বর্ণপদক জিতেছে কুমুদ সাইনি। 8 জুন 2024-এ দক্ষিণ কোরিয়ার সুওনে অনুষ্ঠিত 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্টে ভারতের জন্য একমাত্র স্বর্ণপদক জিতেছে। 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছে দক্ষিণ কোরিয়ার সুওনে। 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্টে ভারতীয় তীরন্দাজিরা কতগুলো পদক জিতেছে? 5টা পদক জিতেছে, 1টা সোনা, 2টো রূপো আর 2টো ব্রোঞ্জ। তারপরে
কে 2024 ইউআই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার 2024-এ ভূষিত হয়েছেন? 2024 ইউআই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার 2024-এ ভূষিত হয়েছেন ভেলিয়ান সুব্বিয়া। টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কো লিমিটেডের চেয়ারম্যান ভেলায়ান সুব্বিয়া মর্যাদাপূর্ণ ইউআই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার 2024 পুরস্কার অর্জন করেছেন। চতুর্থবারের মতো ভারতের একজন উদ্যোক্তা এই বৈশ্বিক খেতাব জিতল। তার দূরদর্শী নেতৃত্ব এবং রূপান্তরমূলক কৌশলগুলোকে বিশ্বমঞ্চে কৌশলগুলোর জন্য বিশ্বমঞ্চ তাকে স্বীকৃতি দিল আর কি। দেখো রিসেন্ট আরও কিছু অ্যাওয়ার্ড আমরা দেখে নেব, যেমন দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রিসেন্টলি পেয়েছেন নরসিং আর রোহিণী খোল্লখান্ডে। গুডলেপ্পা হালিকেরি পুরস্কার 2024 সিদ্ধলিঙ্গা পট্টনাশেট্টি পেয়েছেন। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশন 2024 ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস পেয়েছে বেঙ্গালুরুর। সিআর চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। জাতিসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন মেজর রাধিকা সেন। ইকোনমিক টাইমস HR ওয়ার্ল্ড ফিউচার রেডিও অর্গানাইজেশন অ্যাওয়ার্ড 2024-25-এ NHPC পেয়েছে। তারপরে কোন দেশে 700 মিটার পেডিস্ট্রিয়ান ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটির উদ্বোধন করা হয়েছে? হাঙ্গেরিতে করা হয়েছে এটা। 6টা তারের দড়ি দ্বারা সমর্থিত কেবল স্টেট ব্রিজটা 700 মিটার দৈর্ঘ্য। চেক দোলনি মোরবা সেতুটা 721 মিটার দৈর্ঘ্য। জাতীয় বাজেট থেকে অর্থায়ন করে 4 বিলিয়ন UF 10 মিলিয়ন ইউরো আর কি খরচা করে সেতুটা তৈরি করেছে। আর প্রবেশ মূল্য জনপ্রতি 5000 12 ইউরো আর কি। তারপরে বিশ্ব ব্রেন টিউমার দিবস, ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, এটা কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে পালন করা হয় প্রত্যেক বছর 8 জুন। ব্রেন টিউমার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক বছর 8 জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস পালন করা হয়। 2024-এর থিম কি ছিল? ব্রেন হেলথ অ্যান্ড প্রিভেনশন। তারপরে কোন রাশিয়ান মহাকাশচারী সম্প্রতি মহাকাশে 1000 দিন কাটানোর পর প্রথম ব্যক্তি হয়েছেন? ওলেগ কোনোনেঙ্কো। ইনি একজন রাশিয়ান মহাকাশচারী, মহাকাশে 1000 দিন কাটিয়েছেন এরকম প্রথম ব্যক্তি হলেন আর কি। রাশিয়ান স্পেস এজেন্সির রসকসমস, যেটা এই রসকসমসের মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে 1000 দিন পৃথিবীর কক্ষপথে ISS-এ কাটিয়েছেন। তারপরে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে গ্রামীণ উন্নয়ন বিভাগে পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রাজপ্রিয় সিং। রাজপ্রিয় সিং 2010 ব্যাচের একজন ভারতীয় বন পরিষেবা অফিসার, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে গ্রামীণ উন্নয়ন বিভাগে পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। তারপরে সম্প্রতি কোন রাজ্যে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে? এটা করা হয়েছে তোমার সিকিমে। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস উত্তরবঙ্গ এবং সিকিমে বেশ কয়েকটা গো গ্রিন ইনিশিয়েটিভস নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। এছাড়াও পূর্ব সিকিমের চাঙ্গুতে একটা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পটা সেনাবাহিনীর সদ্ভাবনা উদ্যোগের অংশ, যার লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়? এটা আমাদের 1935 হয়ে যাবে। আর কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1925 সালের 9ই আগস্ট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতাকে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 জুন 2024 এর কোয়েশ্চেন্স কি কি ছিল দেখো। 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? কার্লোস আলকারাজ। 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? ইগা সুইটেক। কে হেলব্রোম নেকার কাপ 2024 ATP চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছে? সুমিত নাগপাল।
বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেয়েছে কে? ভারত। 2024 সালে লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন? শঙ্কর লালওয়ানি। পিএনবি মেটলাইফের সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? সমীর বানসাল। বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়? 8 জুন। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? কমল কিশোর সন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে? গ্রিস। সম্প্রতি ইংল্যান্ডের নতুন নোটে কোন রাজার ছবি লাগানো হয়েছে? কিং চার্লস III। কোন ব্যাংক পূর্ব আফ্রিকার বাণিজ্য বাড়াতে নাইরোবিতে অফিস খুলেছে? ইন্ডিয়া এক্সিম ব্যাংক। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।